আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। আপনাদের সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ঈদ পরবর্তী বাজারের কোনো ভিডিও আমরা কেন এখনো পর্যন্ত দিচ্ছি না বা করছি না। আসলে প্রথম সমস্যাটা হচ্ছে বৃষ্টি, দ্বিতীয় সমস্যাটা হচ্ছে গরু ব্যাপারীদের গরু বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু না আসা। এখন কোরবানি পরবর্তী, আপনারা জানেন ঈদ পরবর্তী বাজারগুলো আমাদের চট্টগ্রামের দিকে বিশেষ করে অন্যরকমের হয়ে থাকে, তেমন একটা জমজমাট থাকে না, যেখানে ভিডিও করার মতো তেমন একটা পরিস্থিতিও থাকে না বা আপনার গরুও থাকে না, যেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি বাজারে গিয়েছিলাম, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পরিবেশ বা যাই বলেন, গরু না পাওয়াতে আমরা ভিডিওটা করতে চেয়েও কিন্তু কন্টিনিউ করতে পারিনি। এখন তার মধ্যে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি একটা অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনারা জানেন, আমরা চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলো সবগুলো হাট আমরা কভার করার চেষ্টা করি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন কোন বাজারে কি রকম দরদাম চলছে, কি রকম গরুর বাজার যাচ্ছে সেটা। তাই এর উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে যাই। চট্টগ্রামের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত যাই, একদম দুর্গম এলাকায় পর্যন্ত যাই। যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে এখন পর্যন্ত গিয়েছে। এখন বৃষ্টির কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ওই সমস্ত অঞ্চলগুলোতে আসলে ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আর তার মধ্যে আরেকটি প্রবলেম হচ্ছে আমার নিজের কিছুটা পার্সোনাল প্রবলেমের কারণেও আসলে বাইরে কোথাও যাওয়া তেমন একটা হচ্ছে না, যেটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আসলে ভিডিওর মধ্যেই যেতে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদেরকে আমাদের আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি, কারণ পূর্ববর্তী যে ভিডিওটা আমরা দিয়েছিলাম গরু পালন সম্পর্কে, সেই ভিডিওর অনুসারে আপনারা অনেকেই বলেছেন যে মানে এরকম একটা সিরিজ কন্টিনিউ করার জন্য। তার পরিপ্রেক্ষিতে আসলে আজকের ভিডিওটা করতেছি। এখন অনেকে মনে করেন আমার ছোট ভাই পারভেজের কণ্ঠ অনেক পছন্দ করেন, আমার কণ্ঠ তেমন একটা পছন্দ করেন না। এখন আসলে আমি ভয়েসটা দেওয়ার পিছনে একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে ছোট ভাই অনেক রিকোয়েস্ট করছে যাতে আমি ভয়েস দিই, কারণ ওর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাপারগুলা। কারণ ও হাট বাজারে ভিডিও করেই অভ্যস্ত। আম, বিশেষ করে এই সমস্ত ব্যাপারগুলোতে ও একটু কথা বলতে দ্বিধাবোধ করে, কারণ অনেক সময় যদি কোনো রকম মিস ইনফরমেশন আপনাদের কাছে যায় তাতে আপনাদের হিতে বিপরীত হতে পারে। তাই ও ওই চান্সটা নিতে চাচ্ছে না, সে কারণেই আমার কথা বলা। আমিও যে একেবারে 100% সঠিক ইনফরমেশন দিতে পারবো তার কোনো গ্যারান্টি আমি নিচ্ছি না, কিন্তু এতটুকু বলতে পারি আপনাদের উপকারে আসবে এরকম ইনফরমেশনই দেওয়ার চেষ্টা থাকবে। সবসময় করে আসছি আপনাদের উপকারের চিন্তা, এখনো করব ইনশাল্লাহ, ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালু থাকবে। সো যেটা বলছিলাম, তারই পূর্বে ভিডিওর ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব। তো পূর্ব ভিডিওতে আমি কিছু, আমার ছোট ভাই কিছু পরিকল্পনা নিয়ে আপনার কিছু গরুর খামারের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলেছিল। তার মধ্যে এক নম্বরে ছিল পরিকল্পনা, যার আন্ডারে ছিল বাজার, বাসস্থান, ঘাস বা খাদ্য গরুর। আহ, আরো কিছু বিষয়বস্তু যদিও আসতে পারতো ভিডিওটাতে, কিন্তু ভিডিওটা লেন্থ আসলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল, সেজন্য আর লম্বা করে নাই। তো আমরা চিন্তা করছি প্রতিদিন এক একটা বিষয় নিয়ে এক একটা সিরিজ আপনাদের কাছে এরকমভাবে তুলে ধরবো। তো আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার প্রথম সেক্টর বা সেকশন যেটা, সেটা হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনাটা হচ্ছে আপনি আপনার নিজের মাথার মধ্যে করবেন। আসলে গরুর খামার শুরু করার ক্ষেত্রে অনেকগুলা বিষয় আপনার মাথার মধ্যে রাখতে হবে। তার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা। আপনার আদৌ কি আসলে কি এই সেক্টরে আসার ইচ্ছা আছে কিনা, বা নিজ থেকে কাজ করার অদম্য ইচ্ছা আছে কিনা। কারণ এটা একটা জীবন্ত প্রাণী, জীবন্ত প্রাণী নিয়ে কাজ করতে হলে ওই প্রাণীটাকে ভালোবাসতে হয় সর্বপ্রথম। ওই ভালোবাসা যদি না থাকে তাহলে এই প্রাণী লালন পালন করে কেউ লাভবান হতে পারবে না। এখন যদি বলতে যাই, স্টার্টিং এ যদি এই পরিকল্পনাগুলো আপনার মাথার মধ্যে সেট করতে হবে, আপনার এলাকায় আপনার দেখতে হবে কোন বিষয়গুলা আপনার খামার ক্ষেত্রে আপনার জন্য সহায়ক।
যেমন প্রথম শুরুতে যদি বলতে যাই বাজার, বাজার আপনার এলাকায় আশেপাশে আছে কিনা। যেমন আমরা যারা মেট্রো সিটিতে থাকি, মেট্রো সিটির মধ্যে কিন্তু তেমন একটা বাজার নাই। মেট্রো সিটির বাইরের অঞ্চলগুলোতে কিন্তু বাজার আছে। তো বাজার আপনার আশেপাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আপনি গরু নিয়ে ব্যবসা করবেন, সেটা বিক্রি করেন বা ক্রয় করেন, সেটার জন্য আপনাকে বাজারের সাথে জড়িত থাকতেই হবে। এবং বাজারে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা বাজার থেকে, এই সমস্ত বিষয়গুলোর উপর একটা ক্যারিং কস্ট, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি, বা পরিবহন খরচ, এটা কিন্তু একটা মুখ্য বিষয়। এটা মুখ্য একটা ভূমিকা পালন করে গরুর বেচা কেনার ক্ষেত্রে। তো এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু নজরে রাখতে হবে। আর আপনার বাজারে দুধের দাম বেশি, নাকি আপনার বাজারে মাংসের গরুর দাম বেশি, নাকি আপনার বাজারে পালন করার মতো গরুগুলার দাম বেশি, সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ নজরে রাখতে হবে। এবং নজরে রেখেই আপনাদের গরুর খামারটা শুরু করতে হবে। এখন প্রথম শুরুতেই যদি আপনার পরিকল্পনার আন্ডারে এই আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে গরু খাদ্য। গরুর মেইন খাদ্য হচ্ছে ঘাস। অনেকে আমাদের দেশে খড় এবং দানাদার দিয়ে গরু লালন পালন করে, মোটা তাজাকরণ করে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, খড়ের বা বিচুলি যারা বলে থাকেন, অনেকে বিচুলি বলে, অনেকে খড় বলে, খড় বা বিচুলির যে দাম, এবং দানাদারের কথা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে এই সমস্ত দানাদারগুলো কিন্তু আমাদের দেশে একটাও উৎপাদন হয় না, আর উৎপাদন হলেও খুবই স্বল্প পরিমাণে। এই সমস্ত দানাদারগুলা যেগুলো গরু খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে, এই সমস্ত খাদ্যগুলা আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মনে করেন বর্তমান ইম্পোর্টে যেগুলা আসতেছে আর কি, ওগুলার অনেক বেশি দাম, কারণ আপনার বিশ্বব্যাপী যুদ্ধ চলমান। রেড সির উপর দিয়ে, মনে করেন এই যে ফিলিস্তিনের উপর যে বর্বরতাটা চলতেছে, হুতিরা মনে করেন ফিলিস্তিনের পক্ষ থেকে যেটা প্রতিরোধ গড়ে তুলছে, এই সমস্ত কারণে ওখান দিয়ে আপনার কোনো জাহাজ চলাচল করতে পারতেছে না। তার উপর ফুড বাস্কেট বলে একটা কথা আছে। পৃথিবীর 6টা দেশ হচ্ছে আপনার ফুড বাস্কেটে নামে পরিচিত। তার মধ্যে 2টা ইম্পর্টেন্ট দেশ, সেগুলো হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। এই 2টা দেশ সর্বমোট পৃথিবীর কিন্তু 30% খাদ্য সাপ্লাই করে থাকে। এই 2টা দেশের মধ্যে বিগত 2 বছর ধরে কিন্তু আমরা যুদ্ধ দেখে আসতেছি। এই সমস্ত কারণে কিন্তু আপনার ইম্পোর্টকৃত খাদ্যগুলা বা দানাদারগুলার অনেক বেশি দাম। তার মধ্যে তো আমাদের দেশে সিন্ডিকেট আছেই। সিন্ডিকেটের ব্যাপারে তার নতুন করে বলার কিছু নাই। তার উপর সরকারি কিছু উদাসীনতাও কাজ করে, যেগুলো সম্পর্কে আমাদের তেমন একটা বলার বা করার কিছু নেই। তো সোজা কথা, এক কথায় বলতে গেলে বলতে হয় যে ঘাস ছাড়া যদি খড় অথবা দানাদার দিয়ে গরু পালন করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে গরুগুলার প্রাইস অনেক বেশি হাই হয়ে যায়। সেই ক্ষেত্রে মনে করেন আমরা আসলে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অনেকটাই দুষ্কর। সেজন্য নিজস্ব জমি থাকা খুব প্রয়োজন। অথবা যদি নিজস্ব জমি না থাকে, আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা বা চাষ করার জায়গা থাকে, যেটা আপনি লিজে নিতে পারবেন বাৎসরিকভাবে 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, এরকম যদি জায়গা থাকে, তাহলে আপনারা গরু খামার করার চিন্তা ভাবনা করতে পারেন। কারণ ঘাস ছাড়া গরু লালন পালন করে গরুতে স্বাবলম্বী হওয়া কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে 3 নম্বর ব্যাপারে যাওয়ার আগে আমি ঘাসের প্রতি আরো একটু জোর দিয়ে বলতে চাই, যার ঘাস নাই তার এই সেক্টরে আসার দরকার নাই। কারণ এই সেক্টরে আপনি আসবেন, অতিরিক্ত খাবার দাবার দিয়ে আপনি গরু লালন পালন করবেন, একটা সময় পরে গিয়ে দেখবেন যে আপনি কাঙ্ক্ষিত মূল্যটা পাচ্ছেন না, তাহলে এই খামার করার কোনো দরকারই নেই। ঠিক আছে। 3 নম্বর ব্যাপারটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার মনোবাসনা। আপনার মনোবাসনার মধ্যে আসছে আমি আগেও বলেছি যে আপনার কি আসলে ইচ্ছা আছে কিনা খামার করার। আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনার নিজের খাটতে হবে। আপনি প্রান্তিকভাবে লালন পালন করেন, ঘরোয়াভাবে লালন পালন করেন, আপনি ব্যবসায়িকভাবে লালন পালন করেন, গরু লালন পালনের ক্ষেত্রে কিন্তু আপনার নিজে থেকেই
দেখতে হবে, নিজে থেকেই খাটতে হবে, নিজেকে একজন কর্মচারী হিসেবে মেনে নিতে হবে। তারপর পরিশ্রম করার পরে আপনি স্বাবলম্বী হতে পারবেন, এছাড়া পারবেন না। কারণ কর্মচারীদের উপর ডিপেন্ড করে কখনো খামার হয় না, জীবন্ত প্রাণী লালন পালন করা হয় না। কারণ আমাদের মুরব্বীরা, বড়রা একটা কথা বলে, সেটা হচ্ছে আপনার জিনিস আপনি যে পরিমাণ শ্রম দিয়ে, যে পরিমাণ ভালোবাসার সাথে আপনি লালন পালন করবেন, সেটা আপনার হয়ে আপনার কর্মচারী ওই রকম ভালোবাসা দিয়ে লালন পালন কখনোই করতে পারবে না। এটাই বাস্তবতা। এখন ৩ নাম্বার ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাসস্থান। বাসস্থানের ক্ষেত্রেও নিজের একটা জমি থাকা খুবই জরুরি। যাদের নিজের জমি আছে তারা কিন্তু, যারা ভাড়া করে বা লিজে নিয়ে জমি খামার করে, তাদের চাইতে অনেক গুণ বেশি আগায় থাকবেন। ঠিক আছে? কারণ প্রতি মাসে মাসে দেখা যাবে আপনি একটা জায়গা ভাড়া নিছেন, সেখানের জন্য ভাড়া গুনতে হচ্ছে। এই ভাড়াগুলাই কিন্তু দিন শেষে গিয়ে গরুগুলার উপর পড়বে। তারপর কর্মচারী, যদি আপনি বাইরের কর্মচারী রাখেন, সেই কর্মচারীর বেতন কিন্তু ওই গরুগুলার উপর গিয়ে দাঁড়াবে। তো এই সমস্ত ব্যাপারগুলা চিন্তা ভাবনা করে, এই পরিকল্পনার আয়তাধীন চিন্তা ভাবনা করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আদৌ কি খামার করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নয়। এরপর মূল বিষয়বস্তু মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়বস্তুর মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আপনার মূলধন। এখন মনে করেন আমরা একেকজন এক এক ফ্যামিলি থেকে বিলং করি। কেউ নিম্ন আয়ের পরিবার থেকে, কেউ মধ্য আয়ের পরিবার থেকে, কেউ উচ্চ আয়ের পরিবার থেকে। উচ্চ আয়ের পরিবার থেকে যারা আছেন তাদের কথা নাই বললাম, আমি তাদের কথা বাদ দিলাম। কিন্তু আমরা যারা নিম্ন এবং মধ্যবর্তী পরিবার থেকে আমরা যারা আসছি, আমাদের অবশ্যই মূলধনটা মাথায় রাখার মতো একটা ব্যাপার থাকে সব সময়। মূলধন নিয়ে কথা বলছিলাম। তো মূলধনের ব্যাপারটা আমাদের সবসময় মাথা রাখতে হয়। কারণ আমরা যারা নিম্ন আয়ের পরিবার থেকে আসি, আমাদের পক্ষে লাখ লাখ কারি কারি টাকা খরচ করা কিন্তু সম্ভব হয় না। তো আমরা যারা নিম্ন পরিবার থেকে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি একটি গাবি গরু দিয়ে শুরু করতে পারেন। আর অথবা যার কাছে এ ধরনের সামর্থ্য নাই, তিনি একটা কাজ করতে পারেন। আমাদের গ্রাম বাংলায় এটা প্রচলিত আছে, অনেকে আমরা বর্গা নিয়ে চাষ করি। দেখা যাচ্ছে একজন স্বাবলম্বী কেউ আছে আমাদের পরিচিত, ওনাকে বললাম যে আমাকে একটা গাভী কিনে দেন। উনি আমাদেরকে একটা গাভী কিনে দিল। দেখা যাচ্ছে আমরা ওই গাভীটা আবার লালন পালন করে, ওই গাভীটার যেটা বাচ্চা হচ্ছে সেটা ওইখান থেকে যেগুলো উৎপাদন হয়, বাচ্চা হয়, যা বা যে লাভ আসে বাচ্চাটা লালন পালন করার পরে, সেটা আমরা নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়ে থাকি। এখন মধ্যবর্তী যারা আমরা মধ্যবর্তী আয়ের পরিবার থেকে আছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মূলধনটা যাদের ১ থেকে ৫ লাখ টাকা বা ১ থেকে ১০ লাখ টাকার মধ্যে, তারা কিন্তু আমরা গরুর খামার শুরু করতে পারি। তার মধ্যে এই মূলধনের মধ্যেই কিন্তু বাদবাকি যে সমস্ত ব্যাপারগুলা এখন পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করে আসলাম, সবগুলাই কিন্তু এই মূলধনের সাথে জড়িত। এই সাথে জড়িত বাজারজাত ব্যবস্থাপনা, ঘাসের জমি বা ঘাস কিভাবে চাষ করবেন, এই মূলধনটা কিভাবে তার মধ্যে আপনি ব্যবহার করবেন, বাসস্থান, বাসস্থান কিভাবে নির্মাণ করবেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার এই মূলধনের উপর নির্ভর করে। তারপর কর্মচারী বেতন কিভাবে দিবেন, বা আপনি নিজে যদি থাকেন তাহলে তো আর বেতনের হিসাব আসলো না। কিন্তু যদি আপনি কর্মচারী রাখেন, সেক্ষেত্রে কিন্তু বেতনের একটা ব্যাপার-স্যাপার থাকবে, যেটা আপনার মূলধনকে এফেক্ট করবে, সরাসরিভাবে মূলধনের সাথে জড়িত। এর মধ্যে তাই মূলধনের ব্যাপারটা খুব বেশি ইম্পোর্টেন্ট। আপনার আগে থেকেই প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং যেটা পরিকল্পনা, আবার ঘুরে ফিরে পরিকল্পনায় আসলাম। এই সমস্ত জিনিসগুলো সবকিছু কিন্তু পরিকল্পনার আন্ডারে। তো আপনার থেকে বিবেচনা করতে হবে, আপনি খুব আ ঠান্ডা মস্তিষ্কে ভেবে চিন্তে আপনার চারপাশের পরিবেশকে নজরদারিতে রেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি এই খামার সেকশনে আসবেন কি আসবেন না। যারা আসতে ইচ্ছুক, অদম্য ইচ্ছা আছে, যারা গরুকে ভালোবাসেন, তারাই শুধু পারবেন এই খামার করে স্বাবলম্বী হতে। তো পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলা নজরদারি রাখার পরে একদম শেষে যেটা আসে সেটা হচ্ছে গরু পালনের প্রতি জ্ঞান।
এখন গরু পালন করতে গিয়ে কিন্তু অনেক কিছু আমাদের সম্মুখীন হতে হয় সমস্যার। সেই গরু কিভাবে পালন করতে হয়, বাছুর গরু কিভাবে পালন করতে হয়, গাভী গরু কিভাবে পালন করতে হয়, দেশি গরু কিভাবে পালন করতে হয়, হাড্ডিসার গরু কিভাবে পালন করতে হয়, দুধের গাভী কিভাবে পালন করতে হয়, মোটা তাজাকরণের খামার কিভাবে করতে হয়, একটা ষাঁড় গরু কিভাবে মোটা তাজা হয়, কতটুকু বয়সে কিনলে সেগুলা মোটা তাজা বেশি হয়। এই সমস্ত ব্যাপারগুলা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ খামার করার ক্ষেত্রে। তো এই সমস্ত ব্যাপারগুলা নিয়ে আগামীতেও আলাপ আলোচনা করব। যদি আপনারা পূর্ববর্তী ভিডিওর মতো আমাদের এই ভিডিওটাও পছন্দ করে থাকেন, তাহলে আপনারা জানাবেন। তো একটা বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করার একটা চেষ্টা করে থাকব। আপনারা আশা করছি এই ভিডিওটা পছন্দ করবেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, দেখতেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। বেশি বেশি করে আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের মধ্যে শেয়ার করবেন আমাদের ভিডিও। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যেখানে সম্ভব সেখানে শেয়ার করবেন। আর আপনারা যারা প্রবাস থেকে দেখছেন, আমাদের প্রবাসী ভাইরা, ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এত দূর থেকে আমাদের সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে আগিয়ে নিয়ে যাবেন। আমরা আপনাদের দোয়ায় কিন্তু এখন অনেক দূর এগিয়ে এসেছি। আজকে প্রায় ৮ থেকে ৮,৫০০ পরিবারের একটা পরিবার আমাদের ইউটিউব চ্যানেল। যেটা সম্পূর্ণই আপনাদের অবদান। আপনারা ছাড়া কিন্তু এতটুকু এগিয়ে আসা কখনোই সম্ভব হতো না। তাই সবার প্রতি আমাদের একটাই আশা এবং আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আপনারা বেশি ভিডিও দেখবেন। টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, এবং আপনারা বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নিবেন। আমাদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।